where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি মকিতুর রহমান, অক্রমণী করোনেশন উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নদীমাতৃক সভ্যতা কিভাবে গড়ে ওঠে, নদীমাতৃক সভ্যতা কাকে বলে, এ বিষয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে আদিম মানুষ প্রাচীন প্রস্তর যুগে বা তারও আগে বনে জঙ্গলে খোলা প্রান্তরে তারা রাত কাটাত। শিকার করাই ছিল তাদের একমাত্র জীবিকা। তারা যাযাবর হিসেবে দিন কাটাত। পরবর্তীকালে মানুষ রোদ, বৃষ্টি, ঝড়, শীত এ সমস্তের হাত থেকে বাঁচার জন্য তারা গাছের কোটর, পাহাড়ের গুহা এ সমস্ত জায়গায় তারা আশ্রয় নেয়। এবং আরও পরে নব্যপ্রস্তর যুগে এসে মানুষ ধীরে ধীরে তাদের পেশাকে পরিবর্তন করে। মানুষ পশুপালন এবং কৃষিকে তাদের জীবিকা হিসেবে বেছে নেয়। কৃষি এবং পশুপালনকে যখন মানুষ জীবিকা হিসেবে বেছে নেয়, তারপরে মানুষ তাদের যাযাবর জীবন ত্যাগ করে তারা একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে থাকে। মানুষ এই যে নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো, এই সময়কালে মানুষ চাষবাস এবং পশুপালনের সুবিধাযুক্ত অঞ্চলগুলিকে তারা খুঁজতে লাগলো। কোথায় গেলে তারা তাদের প্রধান যে জীবিকা কৃষি এবং পশুপালনের সুবিধা পাওয়া যাবে, এই খোঁজ মানুষ করতে শুরু করল। এবং আদিম মানুষ তার বুদ্ধির দ্বারা দেখল যে তাদের যে জীবিকা কৃষি এবং পশুপালন, তার সুবিধা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে। আদিম মানুষ এই বোধ থেকে, এই বুদ্ধি থেকে তারা প্রাচীনকালে নদীর তীরবর্তী অঞ্চলকেই তারা তাদের স্থায়ী বসবাসের জায়গা হিসেবে বেছে নিত। প্রাচীনকালে নদীর তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন জায়গায় একাধিক সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা
এই যে সভ্যতা, এই সভ্যতাগুলি কি বলা হয়? নদীমাতৃক সভ্যতা। এই নদীমাতৃক সভ্যতার প্রকৃষ্ট উদাহরণগুলো কি না? এই নদীমাতৃক সভ্যতার প্রকৃষ্ট উদাহরণগুলি হলো আমাদের ভারতবর্ষের ইতিহাসে, আমাদের ভারতবর্ষে এইরকম নদীমাতৃক সভ্যতার উদাহরণ হলো সিন্ধু নদের তীরে গড়ে ওঠা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে এইরকম একটি নদীমাতৃক সভ্যতার অন্যতম উদাহরণ। ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশেও এই একই সময়ে একাধিক নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছিল। এইরকম নদীমাতৃক সভ্যতাগুলি হলো চীনের হুয়াংহো এবং ইয়াংসিকিয়াং নদীর তীরে গড়ে ওঠা চৈনিক সভ্যতা, সুমের এবং মেসোপটেমিয়ায় ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতা, যেটি ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। মিশরের নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা এবং ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা ইজিয়ান সভ্যতা প্রাচীন নদীমাতৃক সভ্যতার অন্যতম নিদর্শন। এই যে নদীমাতৃক সভ্যতা, নদীকে কেন্দ্র করে এই সভ্যতাগুলি গড়ে উঠেছিল, আমাদের প্রশ্ন হলো আদিম মানুষ কি এমন সুবিধা পেয়েছিল নদীর তীরবর্তী অঞ্চলে, যার জন্য তারা নদীর তীরবর্তী অঞ্চলকে তাদের বাসস্থান হিসেবে, তাদের বসবাসের জায়গা হিসেবে তারা বেছে নিল? এই কারণগুলি কি কি? প্রথম কারণ, উর্বর কৃষি জমি। নদীর তীরবর্তী অঞ্চল, বর্ষাকালে নদীতে জলস্ফীতি ঘটে। তোমরা দেখেছো, তোমরা নিজেরাই নিজ নিজ অঞ্চলে লক্ষ্য করলে দেখবে যে বর্ষাকালে নদীর জল বেড়ে যায়। বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে নদীর অতিরিক্ত জল নদীকে প্লাবিত করে, নদীকে ছাপিয়ে তার উপকূলবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। নদীর এই জলে প্রচুর পরিমাণে পলি, বালি, কাঁকড় ইত্যাদি মিশ্রিত থাকে। পলি, বালি, কাঁকড় মিশ্রিত এই জল, বর্ষার এই অতিরিক্ত জল যখন নদীর উপত্যকা অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে, প্লাবনের জল যখন নেমে যায়, তার ফলে নদীবাহিত পলি, বালি, কাঁকড় ইত্যাদি নদী উপত্যকা অঞ্চলে সঞ্চিত হয়। পলি, বালি, কাঁকড় নদী উপত্যকা অঞ্চলে সঞ্চিত হলে নদীর উপত্যকা অঞ্চলের জমি উর্বরতা বৃদ্ধি পায়, জমি চাষের উপযোগী হয়ে ওঠে, উর্বরতা বৃদ্ধি পায়। নদী উপত্যকা অঞ্চলের এই উর্বর কৃষি জমিতে ফসলের উৎপাদনের পরিমাণ অনেক বেশি। তাই মানুষ কৃষিকাজের সুবিধার জন্য, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য তারা, যেহেতু তারা কৃষিকেই তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছিল, কাজেই নদী উপত্যকা অঞ্চলে কৃষিকাজের সুবিধা হওয়ায় জমি, নদী উপত্যকা অঞ্চলের জমি উর্বর হওয়ায় তারা নদীর উপত্যকা অঞ্চলকেই তাদের বাসস্থান হিসেবে বেছে নেয় এবং এই নদী উপত্যকা অঞ্চলেই তারা স্থায়ীভাবে বসবাস করতে থাকে। তাহলে প্রথম কি বললাম? উর্বর কৃষি জমি। নদী উপত্যকা অঞ্চলের জমি উর্বর, অপেক্ষাকৃত নরম, এখানে ফসলের উৎপাদন বেশি, কৃষিকাজ করা অপেক্ষাকৃত সহজ, তাই তারা উপত্যকা অঞ্চলকে তাদের বসবাসের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেয়। দ্বিতীয়, জলসেচের সুবিধা।
কৃষিকাজের জন্য জলসেচ আবশ্যিক, কেননা জলসেচ ছাড়া ফসলের উৎপাদন কখনোই সম্ভব না। বর্ষাকালে জলের যোগান রয়েছে। বর্ষাকালে প্রকৃতি থেকেই যে বৃষ্টি আমরা পাই তাতেই কৃষিকাজ চালানো সম্ভব, কিন্তু বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময়, বিশেষ করে যখন বৃষ্টি নাই, তাহলে সে সময় ফসলের উৎপাদন, সে সময় কৃষিকাজে কি হবে? মানুষ কি করলো না, নদীতে বাঁধ দিয়ে সেখান থেকে খাল কেটে বছরের অন্যান্য মরশুমে জমিতে জলসেচের ব্যবস্থা করলো, এবং জমিতে জলসেচের ব্যবস্থা করে তারা সারা বছরই জমিতে ফসলের উৎপাদনের ব্যবস্থা করলো। জমিতে জলসেচের ব্যবস্থা করার ফলে তারা যেমন সারা বছর ফসলের উৎপাদন করতে পারলো, তেমনি জলসেচের ব্যবস্থা করার ফলে ফসলের উৎপাদনের পরিমাণও বহুগুণ বেড়ে গেল। মানুষ জলসেচের সুবিধা পাওয়ায় এবং তাদের জলসেচের সাহায্যে কৃষিকাজের উৎপাদন বৃদ্ধি হওয়ায়, কৃষির সুবিধা পাওয়ায় তারা নদী তীরবর্তী অঞ্চলকে তাদের বসবাসের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিল। তার দ্বিতীয় পয়েন্ট কি বললাম? জলসেচের সুবিধা। নদীর কাছে থাকার ফলে তারা নদীতে বাঁধ দিয়ে অতিরিক্ত জলকে খালের সাহায্যে ধরে রেখে সেই জলকে তারা কৃষি জমিতে সারা বছর জলসেচের ব্যবস্থা করে। 3 নম্বর পয়েন্ট কি? পশুপালন। পশুপালন আদি মানুষের জীবিকা ছিল শিকার এবং পশু শিকার। পরবর্তীকালে তারা পশুপালন শুরু করলো। মানুষ কি করলো? যাযাবর জীবন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তারা পশুপালন শুরু করলো। নদীর তীরবর্তী অঞ্চলের মাটি হচ্ছে অত্যন্ত উর্বর, এবং সেখানে জলের যোগান থাকায় নদী বা হ্রদের তীরবর্তী অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেখানে তৃণভূমির সৃষ্টি হতো। আমি কি বললাম তাহলে? যে নদীর উপকূলবর্তী অঞ্চলের মাটি উর্বর এবং সেখানে সারা বছর জলের যোগান থাকায় নদী বা হ্রদের তীরবর্তী অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে তৃণভূমির সৃষ্টি হয়। উপত্যকা অঞ্চলের এই তৃণভূমি পশুপালনের পক্ষে অত্যন্ত উপযোগী, পশুপালনের পক্ষে সহায়ক। আদি মানুষ প্রথম দিকে যে সমস্ত পশুকে তারা পোষ মানিয়েছিল তার অধিকাংশই ছিল তৃণভোজী। তাই মানুষ নদী উপত্যকা অঞ্চলে পশুপালনের, এই উপত্যকা অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমিতে তারা পশু চারণের সুবিধা পেয়েছিল। উপত্যকা অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমিতে তারা তাদের গৃহপালিত পশুগুলিকে সেই অঞ্চলে খাদ্যের ব্যবস্থা করত, তারা পশু চড়াত, এবং পশুপালনের সুবিধা থাকায় তারা উপত্যকা অঞ্চলকে তাদের বসবাসের জায়গা হিসেবে চিহ্নিত করে। নেক্সট, যাতায়াতের সুবিধা। প্রাচীনকালে স্থলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করা, যাতায়াত বা পণ্য পরিবহনের কোনো সুবিধা ছিল না। কি বললাম আমি? যে প্রাচীনকালে স্থলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত
বা পণ্য পরিবহনের কোনো সুবিধা ছিল না। মানুষ দেখেছিল যে নদী উপত্যকা অঞ্চলে বাস করলে সহজেই নদীর জলপথকে তারা তাদের যাতায়াতের মাধ্যম বা পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবে। জলপথের মধ্য দিয়ে তার এক জায়গায় জলপথ দিয়ে তার এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে। এই জলপথকে ব্যবহার করে তারা এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় পরিবহন করতে পারবে। নব্যপ্রস্তর যুগে বা তার পরবর্তীকালে কৃষির উৎপাদন বেড়ে গেলে উদ্বৃত্ত কৃষি পণ্য এবং অন্যান্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের অন্যতম মাধ্যমই ছিল তোমার এই জলপথ। জলপথের সাহায্যেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো বা পণ্য পরিবহন করত। তাই তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে যে পৃথিবীর প্রাচীনতম শহরগুলো, ঐতিহাসিক শহরগুলো সমস্তটাই গড়ে উঠেছিল নদীর তীরে। নদী তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করেই এই সমস্ত শহর নগরগুলি গড়ে উঠেছিল। আমরা যে সময়ের কথা বলি তারও যদি পরবর্তীকালে দেখি, দেখো আমাদের মালদা মহানন্দা নদীর তীরে গড়ে উঠেছে, বহরমপুর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে, কৃষ্ণনগর গঙ্গা নদীর তীরে, কলকাতা গঙ্গা নদীর তীরে। অর্থাৎ বড় বড় শহরগুলো সবই তোমার কোনো না কোনো নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তার কারণই হলো যোগাযোগের সুবিধা, যাতায়াতের সুবিধা। এই যাতায়াতের সুবিধার কারণেই প্রাচীনকালের এই সমস্ত বড় বড় শহরগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। যাতায়াতের সুবিধা যে নদীর উপকূলবর্তী অঞ্চল থেকে পেয়েছিল সেগুলি স্থল পথে বাস করে তা সম্ভব ছিল না। নেক্সট, মাছ ধরার সুবিধা। মানুষ কি করলো? কৃষি এবং পশুপালনকে তাদের জীবিকা হিসেবে যখন বেছে নিল, মানুষ তাদের যাযাবর জীবন ছেড়ে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে লাগলো। মানুষ যখন এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো, কৃষি এবং পশুপালনকে তাদের জীবিকা হিসেবে বেছে নিল, তখন মানুষ তাদের প্রাচীন যে জীবিকা পশু শিকার, সে পশু শিকার ধীরে ধীরে ছেড়ে দিতে লাগলো। মানুষ যখন শিকার করা ছেড়ে দিল, মানুষ শিকার করা ছেড়ে দিলে মানুষ এতদিন শিকার করে যে মাংসের যোগান দিত, সেই শিকার করার ফলে মাংসের যোগান না থাকায় তাদের মাংসের যোগান আস্তে আস্তে কমতে লাগলো। মানুষের মাংসের যোগান কমে যাওয়ায় তার পরিপূরক হিসেবে মানুষ কি করলো? মাছকে তাদের খাদ্য হিসেবে বেছে নিল। মানুষ দেখলো নদী বা হ্রদের তীরবর্তী অঞ্চলে বসবাস করলে নদী থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং নদী থেকে মাছ ধরে মানুষ তাদের মাংসের যে ঘাটতি, মাংসের যে চাহিদা, সেটাকে তারা পূরণ করে নিল। প্রথম দিকে মানুষ বিভিন্ন অনুন্নত হাতিয়ার দিয়েই মাছ ধরত এবং মানুষ কৃষিকাজ, মাছ ধরা, এই সমস্ত খাদ্যের নিরাপত্তা নদীর তীরবর্তী অঞ্চলে পাওয়ার কারণেই তারা নদীর তীরবর্তী অঞ্চলকে তাদের বাসস্থান হিসেবে বেছে নেয়। নেক্সট, অধিক নিরাপত্তা। প্রাচীনকালে কৃষি জমি, পালিত পশু, এ সমস্তকে দখল করার জন্য এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর প্রায়শই যুদ্ধ বেঁধে যেত। এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই লেগে থাকত। বিস্তীর্ণ স্থলভূমি ঘেরা অঞ্চলে বসবাস করলে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ভয় অপেক্ষাকৃত বেশি ছিল। কি বললাম আমি? যে বিস্তীর্ণ স্থলভূমি দ্বারা ঘেরা অঞ্চলে যদি বসবাস করা যায়, তাহলে সেখানে শত্রুরা স্থলপথ দিয়ে সহজেই এসে আক্রমণ করতে পারত। শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় অনেক বেশি ছিল। তাই মানুষ নদীর
জলকে তাদের নিরাপত্তার কাজে লাগিয়ে মানুষ দেখেছিল যে নদীর জল অতিক্রম করে শত্রুদের পক্ষে আক্রমণ করা অপেক্ষাকৃত কঠিন। আক্রমণ করা সম্ভব নয় এমনটা নয়, কিন্তু অপেক্ষাকৃত কঠিন। তাই মানুষ শত্রুর হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য নদীর জলপথকে প্রাকৃতিক নিরাপত্তা হিসেবে ব্যবহার করার জন্য তারা বিস্তীর্ণ স্থল ঘেরা অঞ্চলকে তাদের বসবাসের জায়গা হিসেবে না বেছে নদীর তীরবর্তী অঞ্চলকেই তাদের বসবাসের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেয়। কেননা নদীর জলপথ তাদের কাছে ছিল স্বাভাবিক নিরাপত্তার একটা মাধ্যম। তাই মানুষ নিজেদের নিরাপত্তার তাগিদে শত্রুদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা নদীর তীরবর্তী অঞ্চলকেই তাদের বাসস্থানের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেয়। অনুকূল জলবায়ু আমরা কি জানি যে নদী বা হ্রদের বা সমুদ্রের তীরবর্তী অঞ্চল অপেক্ষাকৃত আরামদায়ক। নদী বা হ্রদের বা সমুদ্রের উপকূল অঞ্চল থেকে যত ভেতরে যাওয়া যাবে আবহাওয়া তত চরম ভাবাপন্ন। নদী বা হ্রদের অভ্যন্তরে দূরবর্তী অঞ্চলে গ্রীষ্মকালে যেমন গরমের তীব্রতা বেশি, শীতকালে তেমনি শীতের তীব্রতা বেশি। আমাদের রাজস্থান যেমন দেখবে সেখানে শীতকালও যেমন শীত, গরমকালও তেমনি গরম। রাজস্থান কিন্তু তোমার সমুদ্র বা নদী থেকে অনেক দূরে অবস্থিত, তাই সেখানকার জলবায়ু চরম ভাবাপন্ন। তা মানুষ দেখেছিল যে নদী বা হ্রদের থেকে দূরবর্তী অঞ্চলের জলবায়ু অপেক্ষাকৃত চরম ভাবাপন্ন। অন্যদিকে নদী বা হ্রদের তীরবর্তী অঞ্চলের জলবায়ু অপেক্ষাকৃত সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ। এখানে শীত এবং গ্রীষ্মের কোনোটারই প্রকোপ বেশি নয়। নদী বা হ্রদের তীরবর্তী অঞ্চলে বসবাস করা অপেক্ষাকৃত আরামদায়ক। নদী বা হ্রদের তীরবর্তী অঞ্চল বসবাস করা আরামদায়ক বলেই মানুষ নদীর তীরবর্তী অঞ্চলে তারা বাস করতে থাকে। নেক্সট, পানীয় জলের সুবিধা। প্রাচীনকালে মানুষ নদী বা হ্রদের জল পান করত। তাদের পানীয় জলের একমাত্র উৎস ছিল কি? তাদের পানীয় জলের একমাত্র উৎস ছিল নদী বা হ্রদের জলই ছিল তাদের পানীয় জলের একমাত্র উৎস। তাই পানীয় জলের সহজলভ্যতার কারণেই তারা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করতে থাকে। আমাদের নেক্সট আলোচনা দেখো, মেহেরগড় সভ্যতা। 1920 সালের আগে মনে করা হতো যে ভারতীয় সভ্যতার ধারক এবং বাহক বিদেশি আর্যরা। আর্যদের হাত ধরেই ভারতীয় সভ্যতার সূচনা হয়। আর্যরা মধ্য এশিয়া থেকে আমাদের ভারতবর্ষে এসেছিল। কাজে ঐতিহাসিকরা মনে করতেন যে ভারতীয় সভ্যতার সূচনা করেছিল বৈদিক আর্যরা। পরবর্তীকালে 1921 এবং 22 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, মার্টিন হুইলার, আলেকজান্ডার কানিংহাম প্রমুখের চেষ্টায় সিন্ধু নদের তীরে ভারতবর্ষের এক প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হলে ভারতীয় সভ্যতা সম্পর্কে যে প্রাচীন ধারণা ছিল
যে বৈদিক আর্যরাই ভারতীয় সভ্যতার সূচনা করেছিল তা ভেঙে যায় এবং এটা প্রমাণ হয় যে পৃথিবীর অন্যান্য দেশে যে নদীমাতৃক সভ্যতাগুলি গড়ে উঠেছিল, চীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এই সভ্যতার সমতুল একটি উন্নত সভ্যতা সিন্ধু সভ্যতা ভারতবর্ষে গড়ে উঠেছিল। এবং বৈদিক আর্যদের আগেও একটি উন্নত ভারতীয় সভ্যতা ভারতবর্ষে ছিল, যেটি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। পরবর্তীকালে 1974 সালে ভারতবর্ষের বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে বোলানগিরি পথের কাছে খনন কার্যের ফলে আরো একটি প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয়, যেটি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। অর্থাৎ হরপ্পা সভ্যতার আগেও ভারতবর্ষে একটি উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল, যে সভ্যতাটি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। মেহেরগড়কে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠায় এর নাম মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা বিভিন্ন দিক নিয়ে আমি তোমাদের এবারে আলোচনা করব। মেহেরগড় সভ্যতার আবিষ্কার। মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কারা? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো। জা ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডো এই দুজন প্রত্নতত্ত্ববিদ খনন কার্যের ফলে তারা তোমার বালুচিস্তানের কাচ্চি সমভূমির বোলানগিরি পথের কাছে এক প্রাচীন সভ্যতার নিদর্শন তারা আবিষ্কার করে। 1974 সালে বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে যে সভ্যতাটি তারা আবিষ্কার করেন, যেটি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতার প্রধান কেন্দ্র ছিল মেহেরগড়, তাই একে মেহেরগড় সভ্যতা নামে অভিহিত করা হয়। মেহেরগড় সভ্যতা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নিদর্শন। নব্যপ্রস্তর যুগে এই সভ্যতা গড়ে ওঠে এবং মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা। কি বললাম? যে মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা, গ্রাম কেন্দ্রিক সভ্যতা। নব্যপ্রস্তর যুগে এই সভ্যতা গড়ে ওঠে। কোথায় গড়ে উঠেছিল এই সভ্যতা? বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে। আবিষ্কারক কারা? জা ফ্রাঁসোয়া জারিজ এবং ফরাসি প্রত্নতত্ত্ববিদ এবং রিচার্ড মিডো। কবে আবিষ্কার হয়? 1974 সালে। এই হলো তোমার মেহেরগড় সভ্যতার আবিষ্কার পর্ব। এরপরে মেহেরগড় সভ্যতার প্রাচীনত্ব। মেহেরগড় সভ্যতা কোন সময়ের সভ্যতা? আমি আগে কি বললাম যে মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা। নব্যপ্রস্তর যুগের সভ্যতা মেহেরগড় সভ্যতা। আমরা প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করেছি এর আগে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। মেহেরগড় সভ্যতার নব্যপ্রস্তর যুগের সৃষ্টি হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দে। খ্রিস্টপূর্ব 7000 অব্দে মেহেরগড় সভ্যতার সূচনা। মেহেরগড় সভ্যতা খ্রিস্টপূর্ব 7000 অব্দে সৃষ্টি হয় এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 অব্দে এর অবসান ঘটে। মেহেরগড় সভ্যতায় খনন কার্যের ফলে আমরা 7টি পর্যায় পেয়েছি। খনন কার্যের ফলে মেহেরগড় সভ্যতার আমরা কটি পর্যায় পেয়েছি? 7টি পর্যায় পেয়েছি।
এই খনন কার্যের ফলে মেহেরগড় সভ্যতার যে 7টি পর্যায় পেয়েছে, পর্যায়গুলি কি কি? প্রথম পর্যায় খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে পাঁচ হাজার অব্দ। প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। দ্বিতীয় পর্যায় খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। তার প্রথম পর্যায় খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ, দ্বিতীয় পর্যায় খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। তৃতীয় পর্যায় খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3500 অব্দ। এবং চতুর্থ থেকে সপ্তম পর্যায় তাহলে কি বললাম? দেখো 7টা পর্যায়। প্রথম পর্যায় খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। দ্বিতীয় পর্যায় খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। তৃতীয় পর্যায় খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3500 অব্দ, 3500 অব্দ। চতুর্থ থেকে সপ্তম পর্যায় অর্থাৎ 4, 5, 6, 7 এই 4টা পর্যায় খ্রিস্টপূর্ব 3500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দের মধ্যে। এদের মধ্যে প্রথম দুটো পর্যায়, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় নব্য প্রস্তর যুগের। তৃতীয় পর্যায় তাম্র প্রস্তর যুগের 4000 খ্রিস্টাব্দ থেকে 5000 3500 খ্রিস্টাব্দ। এবং বাকি চতুর্থ থেকে সপ্তম এটা হচ্ছে তোমার তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই গেল তোমার মেহেরগড় সভ্যতার প্রাচীনত্ব। নেক্সট, মেহেরগড় সভ্যতার হাতিয়ার। মেহেরগড় সভ্যতার সূচনা কোন সময় হয়েছিল আমি তোমাদের বললাম, নব্য প্রস্তর যুগে। কাজেই মেহেরগড় সভ্যতার লোকেরা মূলত পাথরের হাতিয়ার তারা ব্যবহার করত। পাথরের উপর নির্ভর করেই, পাথরের উপর ভিত্তি করেই এই সভ্যতা গড়ে উঠেছিল। মেহেরগড় সভ্যতার লোকেরা কৃষির যথেষ্ট অগ্রগতি ঘটায়। কৃষির অগ্রগতি ঘটার ফলে কৃষির বিভিন্ন তারা যন্ত্রপাতি ব্যবহার করত। কৃষিকাজে যে সমস্ত যন্ত্রপাতি দ্বারা ব্যবহার করত তার মধ্যে অন্যতম ছিল কাস্তে। অন্যতম ছিল কি, তাদের মধ্যে অন্যতম ছিল তোমার কাস্তে। কাস্তে মেহেরগড় সভ্যতার লোকেরা বিটুমিন জাতীয় পাথর দিয়ে তারা এই কাস্তে তৈরি করত। কাস্তে ছাড়া তার অন্যান্য কি কি সামগ্রী এবং হাতিয়ার ব্যবহার করত? কাস্তে ছাড়া তারা জাঁতা,
হামানদিস্তা, নিড়ানি, মাটির পাত্র, নেহাই, এ সমস্ত সামগ্রী এবং যন্ত্রপাতি তারা ব্যবহার করত। পরবর্তীকালে এই যে অধিকাংশ হাতিয়ারগুলি ছিল পাথরের তৈরি, পরবর্তীকালে তারা পশুর হাড় দিয়েও নানান ধরনের অস্ত্র তারা তৈরি করত এবং তারা বিভিন্ন ধরনের যে হাতিয়ারগুলি ব্যবহার করত সেগুলি অধিকাংশই ছিল তোমার পাথরের তৈরি। পরবর্তীকালে তাম্রপ্রস্তর যুগের সূচনা হলে তারা তামা এবং ব্রোঞ্জের জিনিস ব্যবহার করত। বসতি স্থাপন, প্রথমে শিকার এবং পরে পশুপালন ছিল মেহেরগড় সভ্যতার লোকেদের প্রধান জীবিকা। প্রথমে ছিল তারা যাযাবর, নব্যপ্রস্তর যুগে তারা ছিল যাযাবর। সময় যত এগিয়েছে যাযাবর জীবন ত্যাগ করে তারা কৃষি এবং পশুপালনকেই তাদের জীবিকা হিসেবে বেছে নেয়। যখন তারা কৃষি এবং পশুপালনকে তাদের জীবিকা হিসেবে বেছে নিল, সেই সময়ই তারা স্থায়ীভাবে বসতি গড়ে তুলল। স্থায়ীভাবে যখন তারা বাসস্থান গড়ে তুলল, তখন তারা বিভিন্ন জায়গায় ঘর বাঁধতে লাগলো। মেহেরগড় সভ্যতার লোকেরা যে বাড়ি তৈরি করত তার প্রধান উপকরণ ছিল কি না, মেহেরগড় সভ্যতার লোকেরা রোদে পোড়ানো ইট বা কাদামাটি দিয়ে তারা বাড়ি তৈরি করত। মেহেরগড় সভ্যতার লোকেরা যে রোদে পোড়ানো ইটগুলি ব্যবহার করত, সেই রোদে পোড়ানো ইটগুলি ছিল সমান আকৃতির। সমান আকৃতির ইট দিয়েই তারা, রোদে পোড়ানো সমান আকৃতির ইট দিয়ে তারা বাড়ি তৈরি করত। পরবর্তীকালে তারা নানান রকমের নানান আকৃতির ইট দিয়ে, অসমান ইট দিয়েও তারা বাড়ি তৈরি করত। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে পাথরের কাঠামোর উপরেও মেহেরগড় সভ্যতার লোকেরা বাড়ি তৈরি করত এবং বাড়ির ভেতরে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কি করত, ঘরের ভেতরে তারা ঘর গরম করার জন্য আগুন জ্বালিয়ে রাখত। পাহাড়ি অঞ্চলে যেগুলো তোমার রুম হিটার আবিষ্কার হওয়ার আগে পাহাড়ি অঞ্চলে ঘর গরম করার জন্য ঘরের ভেতরে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল। মেহেরগড় সভ্যতার লোকেরা আজ থেকে কত বছর আগে তারা ঘর গরম করার জন্য ঘরের ভেতরে তারা কি করত, আগুন জ্বালিয়ে রাখত। নেক্সট হচ্ছে তামার ব্যবহার। আমি তোমাদের শুরুতেই বললাম যে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল তাম্রপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে। পাথরের উপর ভিত্তি করেই মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল। পাথরেরই তারা হাতিয়ার, পাথরের অস্ত্রশস্ত্র, পাথরের সামগ্রী তারা ব্যবহার করত। কিন্তু খনন কার্যের ফলে দেখা গেছে যে মেহেরগড় সভ্যতার কোনো কোনো জায়গায় তামার পুঁতি পাওয়া যাচ্ছে। এই তামার পুঁতি দেখে পণ্ডিতরা অনুমান করছেন, প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন যে মেহেরগড় সভ্যতার লোকেরা তামার ব্যবহার জানত। তামার ব্যবহার না জানলে তামার পুঁতি তৈরি করা কোনো মতেই সম্ভব হতো না। তারা যে তামার ব্যবহার জানত তার দ্বিতীয় প্রমাণটা কি না, খনন কার্যের ফলে মেহেরগড় সভ্যতায় 14টি মাটির পাত্র পাওয়া গেছে। এই যে 14টি মাটির পাত্র পাওয়া গেছে, এই পাত্রগুলিতে গলানো তামার অবশিষ্টাংশ এই পাত্রগুলিতে লেগেছিল। তার থেকে পণ্ডিতরা অনুমান করছেন যে মেহেরগড় সভ্যতার লোকেরা তামার ব্যবহার জানতো, তাই নয়, তারা তামার গলানোর পদ্ধতিও জানতো এবং তামাকে গলিয়ে তারা কি করতো, তামার বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করতো। তার প্রমাণ ওই 14টি মাটির হাড়ি। মেহেরগড় সভ্যতার লোকেরা তৃতীয় পর্যায়ে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 35 অব্দ, এই যে তৃতীয় পর্যায়ের যে সময়সীমা, এই সময়কালে মেহেরগড় সভ্যতার লোকেরা তামার ব্যবহার করেছিল বলে পণ্ডিতরা মনে করছেন। কাজে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায় কি বলা হয়, তাম্রপ্রস্তর যুগ। প্রথম দুটা যুগ নব্যপ্রস্তর যুগ, তৃতীয় পর্যায়টাকে বলা হচ্ছে কি, তাম্রপ্রস্তর যুগ। নেক্সট, শবদেহের সৎকার।
শবদেহের সৎকার। মেহেরগড় সভ্যতার লোকেরা শবদেহকে সমাধি দিত, এবং শবদেহকে সমাধি দেওয়ার কিছু বৈশিষ্ট্য ছিল তাদের। কি বৈশিষ্ট্য শবদেহকে সমাধি দেওয়ার? না, শবদেহকে সমাধি দেওয়ার আগে তারা কি করত? শবদেহের সারা গায়ে তারা গেরুয়া মাটি লাগিয়ে দিত। গেরুয়া মাটি লাগানোর পরে তাকে সমাধি দিত। তাকে যখন সমাধি দেওয়া হতো, কবর দেওয়া হতো, সমাধির পাশে শিকার করা পশু, বিভিন্ন ধরনের হাতিয়ার, অলংকার, নানা ধরনের মূল্যবান পাথর, এ সমস্ত শবদেহের পাশে রেখে দেওয়া হতো। পণ্ডিতরা মনে করছেন যে তারা শবদেহের পাশে এগুলো রাখতো কেন? পণ্ডিতরা বলতেন যে মেহেরগড় সভ্যতার লোকেরা পরলোকে বিশ্বাস করত, অর্থাৎ মারা যাওয়ার পরেও আরো একটা জীবন আছে, এটাতে তারা বিশ্বাস করত। এবং তারা মনে করত যে এই যে মূল্যবান সামগ্রী, এই মূল্যবান সামগ্রীগুলো তারা পরলোকে গিয়ে ব্যবহার করবে। সেই কারণে এই মূল্যবান যে সামগ্রী সেগুলো শবদেহের সাথে তারা রেখে দিত। এভাবে তারা কি করত? শবদেহকে সৎকার করত। সামাজিক বৈষম্য। মেহেরগড় সভ্যতায় ধনী দরিদ্রের যথেষ্ট বৈষম্য ছিল। সামাজিক বৈষম্য মানে ধনী দরিদ্রের বৈষম্য। মেহেরগড় সভ্যতায় ধনী দরিদ্রের বৈষম্য ছিল, সামাজিক বৈষম্য ছিল। পণ্ডিতরা কি দেখে বলছেন যে সামাজিক বৈষম্য ছিল? কি দেখে তারা নিশ্চিত হলেন? না, খনন কার্যের ফলে বেশ কিছু সমাধি তারা পেয়েছেন। প্রত্নতত্ত্ববিদরা দেখেছেন যে মেহেরগড় সভ্যতায় খনন কার্যের ফলে বেশ কিছু সমাধি তারা পেয়েছেন, এবং সমাধিগুলোতে দেখা যাচ্ছে যে কোনো কোনো সমাধিতে সব মূল্যবান সামগ্রী রয়েছে শবদেহের পাশে। আবার কোনো কোনো সমাধিতে শবদেহের পাশে হয় কোনো সামগ্রী নেই, অথবা যৎসামান্য কিছু সামগ্রী শবদেহের পাশে রয়েছে। এর থেকে পণ্ডিতরা অনুমান করছেন যে যারা বড়লোক, যারা সমাজের ধনী শ্রেণী, তারা শবদেহের পাশে মূল্যবান সামগ্রী রেখেছে। অন্যদিকে যারা দরিদ্র, যাদের টাকা পয়সা কম, তারা শবদেহের সাথে হয় কোনো সামগ্রী রাখতেই পারেনি, অথবা অল্প কিছু সামগ্রী তারা রেখেছে। দ্বিতীয়ত, শস্য মজুত রাখার পদ্ধতি। বিভিন্ন যে সামগ্রী ব্যবহার করেছে, ব্যবহৃত যে বিভিন্ন সামগ্রী, তা থেকে অনুমান করেছেন পণ্ডিতরা যে এখানে ধনী দরিদ্রের যথেষ্ট বৈষম্য ছিল। বৈদেশিক সম্পর্ক। বিশ্বের অন্যান্য যে সভ্যতাগুলি, সমসাময়িক অন্যান্য সমসাময়িক সভ্যতাগুলির সঙ্গে মেহেরগড় সভ্যতার লোকেদের যোগাযোগ ছিল। মেহেরগড় সভ্যতার লোকেদের সাথে যোগাযোগ ছিল তার প্রমাণ কি? মৃৎপাত্রের ধরন, নির্মাণ প্রণালী, বিভিন্ন মূল্যবান পাথর, এই সমস্ত থেকে পণ্ডিতরা মনে করছেন যে মধ্য এশিয়া, আফগানিস্তান, ইরাক, পারস্য, এ সমস্ত দেশের সঙ্গে মেহেরগড় সভ্যতার লোকেদের একটা যোগাযোগ ছিল, তাদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ এই সমস্ত দেশগুলির সঙ্গে ছিল। কৃষি। কৃষি ছিল মেহেরগড় সভ্যতার লোকেদের প্রধান জীবিকা। তারা গম এবং যব চাষ করত বলে জানা যায়। গম এবং যব ছিল তাদের প্রধান কৃষিজ ফসল। নদীতে বাঁধ দিয়ে তারা জমিতে জলসেচের ব্যবস্থা করেছিল, এবং জমিতে জলসেচের ব্যবস্থা করার ফলে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল তারা উৎপন্ন করত, এবং উদ্বৃত্ত কৃষিজ ফসল সংরক্ষণ করার জন্য তারা শস্যাগার তৈরি করেছিল, এবং এই সমস্ত শস্যাগারগুলিতে তারা উদ্বৃত্ত শস্য মজুত করে রাখত। এই সমস্ত শস্য তারা পরবর্তীকালে অভাবের সময় তারা সেগুলি ব্যবহার করত। নেক্সট হচ্ছে পশুপালন। কৃষির প্রয়োজনে মেহেরগড় সভ্যতার লোকেরা পশুপালন করত। মেহেরগড় সভ্যতা কৃষির যথেষ্ট অগ্রগতি ঘটে।
কৃষির অগ্রগতি ঘটার ফলে কৃষি কাজে ব্যবহার করার জন্য তারা পশু পালন করতে থাকে। শুধুমাত্র কৃষি কাজই না, মাংসের প্রয়োজনেও তারা পশু পালন করত। কারণ স্থায়ীভাবে বসবাস করার ফলে তারা শিকারের পরিমাণ যথেষ্ট পরিমাণে কমিয়ে দিয়েছিল। কাজে শিকারের পরিমাণ কমিয়ে দেওয়ার ফলে তাদের মাংসের যোগান যে কমে যায়, সেই ঘাটতি পূরণ করার জন্য তারা বাড়িতে পশু পালন শুরু করে। তাদের মেহেরগড় সভ্যতার লোকেরা প্রথম দিকে কোন কোন পশুকে তারা পালন করত? প্রথম দিকে তারা ছাগল, কুঁজলা ষাঁড়, ভেড়া প্রভৃতি পশুকে তারা পোষ মানায়। পরবর্তীকালে তারা মোষ এবং অন্যান্য পশুকে তারা পোষ মানায়। এই গেল তাদের পশুপালন। মৃৎপাত্র, মেহেরগড় সভ্যতার লোকেরা, মেহেরগড় সভ্যতার মাটির পাত্র ছিল খুবই উন্নত এবং মাটির পাত্র তৈরিতে তারা ছিল অত্যন্ত দক্ষ। প্রথম দিকে তারা মাটির পাত্র তৈরি করতো হাত দিয়ে। পরবর্তীকালে এই সভ্যতার তৃতীয় পর্যায়ে তারা মধ্য এশিয়ার লোকেদের কাছ থেকে মাটির পাত্র তৈরি করার জন্য চাকার ব্যবহার শেখে। মধ্য এশিয়ার লোকেদের কাছ থেকে তারা চাকার ব্যবহার শেখে কবে? খ্রিস্টপূর্ব 4000 অব্দে, খ্রিস্টপূর্ব 4000 অব্দে তারা চাকার ব্যবহার শেখে। কাদের কাছ থেকে? মধ্য এশিয়ার লোকেদের কাছ থেকে। খ্রিস্টপূর্ব 4000 অব্দে চাকার ব্যবহার শেখার ফলে তারা প্রচুর উন্নত মানের মাটির পাত্র তৈরি করতে থাকে এবং মাটির পাত্র তৈরি করায় তারা অভাবনীয় উন্নতি করে। এ সময় মাটির পাত্রগুলিকে তারা আগুনে পোড়াতো এবং আগুনে পোড়ানোর পরে তারা এই মাটির পাত্রগুলিতে নানান রকমের রঙের প্রলেপ দিত। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য তারা বিভিন্ন ধরনের মাটির পাত্র তো তৈরি করতই, এছাড়া তারা বিভিন্ন নারী মূর্তি, গবাদি পশুর মূর্তি এগুলিও তারা তৈরি করত এবং এখানকার মাটির পাত্রের কদর পৃথিবীর অন্যান্য দেশ লোকেদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। নেক্সট হচ্ছে বয়ন শিল্প। মেহেরগড় সভ্যতার লোকেরা কাপড় বুনতে জানত। তার প্রমাণ কিভাবে পাওয়া যায়? খনন কার্যের ফলে দেখা গেছে যে বেশ কিছু জায়গায় পোড়া তুলোর বীজ পাওয়া গেছে। কার্পাস তুলোর পোড়া বীজ পাওয়া যায়, সন্ধান পাওয়ায় ঐতিহাসিকরা মনে করছেন যে মেহেরগড় সভ্যতার লোকেরা কার্পাস তুলো চাষ করতে জানত এবং কার্পাস তুলো শুধু চাষই নয়, তুলো থেকে সুতো কাটা এবং সুতো থেকে কাপড় বোনার কৌশলও তারা শিখেছিল। শুধু তাই নয়, তারা কাপড় সেলাই পর্যন্ত করতে পারত। আর লাস্ট, অবসান, মেহেরগড় সভ্যতার অবসান। আমরা কি বললাম? 7টি পর্যায়ের মধ্যে দিয়ে মেহেরগড় সভ্যতা বিকশিত হয়। এটি ছিল মূলত নব্যপ্রস্তর যুগের সভ্যতা। খ্রিস্টপূর্ব 2500 প্রথমে এই সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। এই সভ্যতার তৃতীয় পর্যায় থেকে মেহেরগড় সভ্যতা ধীরে ধীরে নগর সভ্যতার দিকে অগ্রসর হয় এবং পরবর্তীকালে অবশেষে তোমার এই সভ্যতা নগর সভ্যতা, হরপ্পা সভ্যতা রূপে চূড়ান্ত বিকাশ লাভ করে। এই হলো তোমার মেহেরগড় সভ্যতা।